আরজে মিজুর মিষ্টি জিনের গল্প, জিনের ভালোবাসা, MS স্টোরি বক্স। শুনেছি ঢাকার কাছে শাহ আলী মাজারের পুকুরের সামনে যদি কেউ চোখ বন্ধ করে তার মনের মানুষের সন্ধান চায়, তাহলে নাকি সে তার ভবিষ্যৎ বরের মুখ দেখতে পারে। নাফিসা বলল, রাইসা, চল না একদিন ওই মাজারে দর্শনে যাই, আমার ভীষণ ইচ্ছে করে আমার ভবিষ্যৎ বরকে দেখার। নাফিসা বলল, রাইসা, তুই কি পাগল? তুই এই যুগের একজন শিক্ষিত মেয়ে হয়ে এসব কুসংস্কার বিশ্বাস করছিস? সামিয়া বলল, না রে বান্ধবী, রাইসা ঠিক বলেছে। আমিও শুনেছি ওই মাজারের পুকুরের সামনে চোখ বন্ধ করে মনের মানুষকে স্মরণ করলে তার মুখ ভেসে ওঠে। চল না তিনজন ঘুরে আসি, সত্যি হোক বা মিথ্যে, জায়গাটা তো পরিদর্শন করতে পারব। সামিয়ার কথায় নাফিসা বলল, আচ্ছা, তোরা যখন এতবার বলছিস, চল তাহলে ঘুরে আসি। আচ্ছা, তোরা তাহলে বাসায় যা, আমার একটা টিউশন আছে। আল্লাহ হাফেজ, আগামীকাল দেখা হবে। সামিয়া আর নাফিসা ওদের কাজে চলে গেল। রাইসার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আচ্ছা, আমার ভবিষ্যৎ বর কেমন হবে? নিশ্চয়ই কোনো সুদর্শন যুবক হবে যে আমার মনের কথা বুঝতে পারবে, যে আমাকে প্রতিদিন দুপুরে চাচার আইসক্রিমের দোকানে নিয়ে যাবে। ধুর, কিসব ভাবছি। নিজের জিভে দাঁত বসিয়ে দরজায় নক করলাম। মা, ওমা, শুনতে পাচ্ছ? শিশির, ও শিশির, বাড়ির সব মানুষ কি মরল নাকি? বাড়ির ভেতর থেকে শব্দ ভেসে এলো, রাইসা, একটু দাঁড়া, আমি আসছি। দরজা খুলতেই রাইসা বলল, শিশির, তুই? মা কোথায়? আপু, মা তো মাজারে গেছেন, ওনার ফিরতে 2 দিন লাগবে। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিস। কি করছিলি এতক্ষণ? দরজা খুলতে এত সময় লাগে কেন? আপু, আমি ওয়াশরুমে ছিলাম, এই জন্য আর কি। তোর কিছু লাগবে? ওরে আমার বাপরে, এসেছে আমার ইচ্ছা পূরণ করতে। কিছু লাগবে না, আমি রুমে গেলাম। এই কথা বলে রাইসা দরজা বন্ধ করে রুমে চলে গেল। রুমের একপাশে ব্যাগ রেখে ওয়াশরুমে গেল। হঠাৎ ওয়াশরুমের দরজা অটোমেটিক লক হয়ে গেল। রাইসা মুচকি হেসে বলল, বদমাইশ একটা, দরজা খোল বলছি, না হলে তোর খবর আছে। রাইসা ওয়াশরুমে মুখ ভিজিয়ে নিচ্ছে। হঠাৎ কেন জানি মনে হচ্ছে বেসিনের আয়নায় কারো চেহারা দেখা যাচ্ছে। বুঝতে পারছে না এটা কি তার মনের ভ্রম নাকি সত্যি। আয়নার উপর হাত রেখে পরিষ্কার করতেই মুখটা মুছে গেল। মনে হচ্ছে কল্পনার ওই সুদর্শন যুবক তার স্বপ্নে ধরা দিচ্ছে। না, এটা শুধু ভ্রম। সে আর শিশির ছাড়া তো বাড়িতে কেউ নেই। ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ল। আজ অনেক ক্লান্ত লাগছে। বিছানায় শুয়ে শুয়ে গল্প পড়ার মজাই আলাদা। রাইসা ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসে। ছোটবেলার সেই বদ অভ্যাস, দুপুরে বিছানায় শুয়ে গল্প পড়া, এই অভ্যাসটা এখনও ছাড়তে পারেনি। 2 দিন আগে নাফিসা লাইব্রেরি থেকে নতুন গল্পের বই তুলেছিল, জিনের ভালোবাসা। রাইসার অনেক আগে থেকে ইচ্ছে ছিল এই বই পড়ার। আজ সেই ইচ্ছা পূরণ হলো। নাফিসার কাছ থেকে 3 দিনের জন্য ধার নিয়েছিল। আজ প্রায় 2 দিন পার হয়ে গেল। পড়াশোনার এত চাপ যে কি বলবো। জিনের ভালোবাসা, লেখক আরজে মিজু। গল্পের শুরুটা এরকম, একজন জুনিয়র কলেজ ছাত্রীর ওপর এক সিনিয়র ভাই ক্রাশ খায়। গল্পটা শুরু হয় এক আইসক্রিমের দোকান থেকে। বাহ, আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। বেশ ইন্টারেস্টিং হবে এই গল্পটা। জানি না এরপর কি হয়। সন্ধ্যা নেমে এসেছে। চারপাশের আবহাওয়া খারাপ হয়ে আসছে। পুরো আকাশ কালো মেঘের আড়ালে ছেয়ে গেছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখতে পেল রাইসা একজন যুবক তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সাদা জুব্বা, প্রায় 6 ফুট উচ্চতা, মাথায় পাগড়ি বাঁধা, মুখের ওপরে ঘুমটা টেনে দেওয়া। চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হলেও বিদ্যুতের আলোয় তার শরীর ঝলমল করছে। মনে হচ্ছে অন্ধকারের মাঝে কোনো আগুনের গোলা দাঁড়িয়ে আছে। যুবকটি গেটের প্লেটে লেখা রাইসা হাউসে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে গেট অটোমেটিক খুলে গেল। বুঝতে পারছে না এসব কি হচ্ছে। এই যুবককে, আর কেনই বা তার বাসায় এভাবে প্রবেশ করছে। যুবকটি হন হন করে তার রুমের দিকে চলে আসতে লাগল। যত এগোচ্ছে ততই তার বুকের ভেতর ধুকধুক শব্দ বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে তার রুমের দরজা অটোমেটিক খুলে গেল। তার কানের পাশে হঠাৎ গরম বাতাস অনুভব করতে লাগল। বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও এরকম গরম কেন? এক অজানা ভয়ে চমকে উঠল। এসব কি হচ্ছে? এর মানে এটা একটা স্বপ্ন ছিল? জানালায় চরচর শব্দ হচ্ছে। রুমের ভেতরে পানি দিয়ে ভিজে গেছে। তার তো স্পষ্ট মনে আছে, দুপুরে যখন রুমে এসেছিল তখন জানালা বন্ধ ছিল। তাহলে এই জানালা খুলল কি করে? তার কেন জানি বারবার গেটের প্লেটের কথা মনে হচ্ছে। আচ্ছা, সত্যি কি কোনো অজানা কেউ বাসায় ঢুকেছে? দরজাটাও খোলা রয়েছে। যাই, একবার গিয়ে বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা, শিশির ঠিক আছে তো? বুঝতে পারছে না।
কখন যে ঘুমিয়ে পড়েছে। বিছানার একপাশে ফোন পড়ে আছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুম থেকে বেরিয়ে এলো। হঠাৎ কেন জানি মনে হচ্ছে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কেউ তার দিকে তেড়ে আসছে। ভয়ে পেছনে লাইট ফেলল, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে তার মনের ভ্রম। হঠাৎ চোখ পড়ল মেঝেতে। দুটো ছায়া দেখা যাচ্ছে। ফোনের লাইটে স্পষ্ট জলজন্ত দুটো ছায়া। একটা তো তার নিজের, দ্বিতীয়টা কার? এক অজানা ভয় তাকে গ্রাস করছে। ভয়ে শরীর শিউরে উঠল। এক প্রকার ভয়ে শিশিরের রুমের দিকে পা বাড়ালো। অনেকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। হঠাৎ হাতের ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে মা খাদিজা বেগম বললেন, রাইসা, আমি আর শিশির মর্শেদ বাবার মাজারে এসেছি। আগামীকাল ফিরব। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিস। আম্মুর মুখে শিশিরের কথা শুনে ভয়ে হাত কেঁপে উঠল। তাল সামালতে পারল না। হাত থেকে ফোন মেঝেতে লুটিয়ে পড়ল। শিশির যদি মায়ের সাথে মাজারে থাকে, তাহলে তার সাথে এখানে কে আছে? হঠাৎ রুমের ভেতরে গায়েব আওয়াজ ভেসে এলো। কে যেন বলতে লাগলো, তোমার কোনো ভয় নেই, আমি সবসময় তোমার পাশে আছি। কথাটা শুনে শরীর শিউরে উঠল। কি করবে বুঝতে পারছে না। চিৎকার করবে সে শক্তিও নেই। ভয়ে পুরো শরীর অবশ হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামলে রুমের দিকে পা বাড়ালো। আবার সেই অজানা আওয়াজটা শুনতে পেল। সেই কণ্ঠ কে যেন বলছে, রাইসা, তুমি ঠিক আছো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? দেখুন, আপনি যেই হন না কেন, এভাবে আড়ালে থেকে আমাকে ভয় দেখাবেন না। দয়া করে সামনে আসুন। কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন? আবার সেই অদৃশ্য কণ্ঠ কি যেন বলল, আমি তোমার ভয়কে দূর করতে এসেছি। তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? আপনি যদি সত্যি আমার ভয় দূর করতে চান, দয়া করে আমার সামনে আসুন। এভাবে আড়াল থেকে ভয় দেখাবেন না প্লিজ। চারপাশটা একদম শান্ত হয়ে এলো। কোনো উত্তর নেই। কি হলো? চুপ করে আছেন কেন? কে আপনি? কথা বলুন প্লিজ, দয়া করে কিছু তো বলুন। অদৃশ্য কণ্ঠে আবার কে যেন বলে উঠল, আমি সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। কেন পারবো না? কে আপনি? আমার কাছে কি চান? দয়া করে সামনে আসুন প্লিজ। অদৃশ্য কণ্ঠে আবার সেই শব্দ ভেসে এলো, তুমি সত্যি চাও আমি তোমার সামনে আসি? তাহলে তোমার চোখ বন্ধ করো। আমি যখন বলবো ঠিক সেই মুহূর্তে তোমার চোখ খুলবে। কেমন বুঝতে পারছে না রাইসার তার সাথে এসব কি ঘটছে। এখন চোখ বন্ধ করা ছাড়া কোনো উপায়ও তো নেই। আচ্ছা, ও যদি কোনো খারাপ মতলব নিয়ে আসে, যদি তার কোনো ক্ষতি করে? না, এসব কি ভাবছে? চোখ বন্ধ করবে? আবার সেই অদৃশ্য কণ্ঠে কে যেন বলল, কি ভাবছো রাইসা? আমি কোনো খারাপ ছেলে না, তোমার কোনো ক্ষতি হবে না। আসলে আমার কোনো খারাপ মতলব নেই, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এসব কি হচ্ছে? রাইসা তো কোনো কথাই বলেনি, তাহলে কিভাবে বুঝল? কে আপনি? কিভাবে বুঝলেন আমি এসব ভাবছি? আমি তোমার চোখ দেখেই বুঝতে পারি তুমি কি ভাবছ। তুমি চাও না আমি তোমার সামনে আসি? যদি না চাও তাহলে আমি চলে যাচ্ছি। খোদা হাফেজ। এই না, দাঁড়ান, আমি চাই আপনি আমার সামনে আসুন। আমি চোখ বন্ধ করছি, দেখুন। বুঝতে পারছে না কি করবে। এক অজানা কৌতূহল তাকে জড়িয়ে ফেলেছে। তার ভীষণ ইচ্ছা এই যুবকের মুখ দেখার, যে তার বিষয়ে এত কিছু বুঝতে পারে। এই কথা ভেবে দুই হাতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার চোখের সামনে লাইটের মতো কিছু একটা জ্বলে উঠল। মনে হচ্ছে কোনো আলোর ঝলক নেমে এসেছে। আবার সে অদৃশ্য কণ্ঠে কে যেন বলল, রাইসা, তুমি এবার নিজের চোখ খুলতে পারো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি আমার চোখের দিকে তাকানোর চেষ্টা করবে না। চোখ খোলার পারমিশন পেতেই দুই হাত সরিয়ে সামনে তাকালো। চোখ খুলতেই যা দেখল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, প্রায় 6 ফুট উচ্চতা। এর আগে কখনো এই এলাকায় এরকম যুবক দেখেনি। আচ্ছা, এ মানুষ না অন্য কিছু? যুবকের থেকে তার চোখ সরছেই না। কেন জানি মনে হচ্ছে ওর দিকে এভাবেই তাকিয়ে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয়, যুবকের শরীর সাদা জুব্বা পরা, মুখের উপরে বড় করে ঘোমটা টেনে রাখা। বুঝতে পারছে না এত বড় ঘোমটা টেনে রেখেছে কেন, একজন ছেলে হয়েও মুখ ঢেকে রেখেছে কেন। যুবকের মুখের নিকাব সরাতে যাব ঠিক তখনই তার নাকে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ পেল। রজনীগন্ধা তার প্রিয় ফুল, আর সে এই ফুলের ঘ্রাণ চেনে। কিন্তু এই ঘ্রাণ এতটাই তীব্র যে তার মনকে উত্তেজিত করে তুলেছে। কেন জানি মনে হচ্ছে এই ঘ্রাণটা বুকে জড়িয়ে নি। যুবক বলল, কেমন আছো রাইসা? যুবকের মুখে রাইসা নামটা শুনে চমকে উঠল। বুঝতে পারছে না এতক্ষণ তার কি হয়েছিল, সে এরকমভাবে ওর দিকে তাকিয়ে আছে কেন। যুবককে দেখে ভয়টাও যেন হারিয়ে গেল। যাক বাবা, বাঁচলাম। এ তো একজন সাধারণ যুবক, সে কি না কি ভাবল। যুবককে পাল্টা প্রশ্ন করল,
কে আপনি? আপনার কি মাথায় সমস্যা আছে? হুট করে একজন মেয়ে মানুষের বাসায় ঢুকে পড়েছেন? আপনার বাসায় কি কোনো মা বোন নেই? অসভ্য বেয়াদব কোথাকার। তার কথায় কোনো কর্ণপাত করল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার তার মেজাজটা খারাপ হয়ে গেল। এতক্ষণ ধরে কথা বলছে, আরে চুপচাপ শুনে যাচ্ছে। কি অদ্ভুত মানুষ রে বাবা। এই যে হিরো, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো, কি বলবে? বল কি বলবে মানে? আমি এতক্ষণ ধরে এত কথা বললাম, আর আপনি বলছেন বল কি বলবে? এখানে কি কোনো কীর্তন হচ্ছে? হ্যাঁ, আপনার কি সমস্যা? আর এভাবে মেয়েদের মতো মুখ ঢেকে রেখেছেন কেন? মুখের নিকাব সরান বলছি। না থাক, আমি নিকাব সরালে তুমি ভয় পাবে। আমাকে দেখে পাগল মনে হয়? আমি আপনাকে ভয় পাবো কেন? ভয় তো আপনার পাওয়ার কথা। যত সব, চুপচাপ, নিকাব সরান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকব। তার কথা শুনে ও চুপচাপ দাঁড়িয়ে আছে। মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল। অনেক হয়েছে নাটক, এতক্ষণ ধরে বলছে, তবুও চুপচাপ দাঁড়িয়ে আছে। কি ছেলে রে বাবা। এক প্রকার রেগে গিয়ে 2 হাত দিয়ে যুবকের মুখের ঘোমটা সরিয়ে দিল। ঘোমটা সরিয়ে নিতেই তার চোখ পড়ল যুবকের চোখের উপর। চোখ তো নয়, মনে হচ্ছে কোনো আগুনের গোলা জ্বলছে। এসব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ভয়ে তার শরীর চমকে উঠল, মাথাটা ঝিমঝিম করে উঠল বলে মনে হচ্ছে। এক পর্যায়ে তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। যুবকটি তার হাত দিয়ে একটানে তাকে তার বুকে জড়িয়ে নিল। যুবকের হাতের ছোঁয়া লাগতেই তার হাতে গরম অনুভব করল। এমন মনে হচ্ছে তার হাতে আগুন জ্বলছে। কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে, চিৎকার করছিল। চারপাশটা ঝাপসা হয়ে আসছে, শরীরে জোর পাচ্ছে না। জানি না এরপর কি হয়েছিল। যখন সেন্স ফিরে এলো, তখন সে বিছানায় শুয়েছিল। তার পাশে মা খাদিজা বেগম বসে আছেন। বিছানার এক পাশে নাফিসা দাঁড়িয়ে আছে। নাফিসাদের দেখে একটু অবাক লাগছে। ওরা সকালে এভাবে তার রুমে কি করছে বুঝতে পারছে না। মা, আমার কি হয়েছিল? তোমরা সকলে এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? মা বললেন, এই প্রশ্নের উত্তর তুই দিবি। কি হয়েছিল এখানে? আমি যখন বাসায় এলাম, তখন দেখলাম বাসার দরজা খোলা আছে। মেঝেতে তুই সেন্স হারিয়ে পড়ে আছিস। আমি তোর অবস্থা দেখে নাফিসা আর সামিয়াকে খবর দিলাম। ওরা ডাক্তার এনেছিল। ডাক্তার বললেন, কোনো কারণে ভয়ে হয়তো তোর সেন্স চলে গিয়েছিল। তোর কি হয়েছিল? মা, কি আবার হবে? তুমি তো জানো আমি একা একা থাকতে পারি না। তবুও তুমি আমাকে এভাবে একা রেখে গেছো কেন? হ্যাঁ, তুমি জানো গতরাতে আমি কতটা ভয় পেয়েছিলাম। সবকিছু জেনে শুনে এভাবে একা রেখে গেছো। ভয় পাবো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ মা, আমার ভুল হয়েছে। এখন যা, তোরা সকালে ফ্রেশ হয়ে এসো। খাবার রেডি করেছি, সবাই ডাইনিংয়ে চলে আয়। মা, আমি এখনো বুঝতে পারছি না কি এমন ঘটেছিল গতরাতে যে তুই সেন্স হারিয়েছিলিস। কি এমন ঘটেছিল রে? না, মাকে এ বিষয়ে বলা যাবে না, উনি টেনশন করতে পারেন। কথাটা ঘুরিয়ে দিতে হবে। নাফিসা, আজকে না আমাদের গাহটায় যাওয়ার কথা ছিল? সময় দেখেছিস? প্রায় 8:50 বেজে গেছে। 8:35 ট্রেন ছাড়বে। তোরা তাড়াতাড়ি খাবার খেয়ে নে। আমি রুমে গেলাম। এক প্রকার অজুহাত দেখিয়ে হাফ ছেড়ে বাঁচল। রাইসা, তুই মিথ্যে বললি কেন? আমরা তো পরিকল্পনা করেছিলাম কলেজের শেষে গাহটায় যাব। গাহটায় যেতে মাত্র 2 ঘন্টা লাগবে। এখানে ট্রেন আসলো কোথা থেকে? তুই গতরাতের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য এসব বলছিলি, তাই না? দূর না, আমি তো এমনিই বলেছিলাম। বাদ দে সব কথা, এখন চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। আজকে তো ফিজিক্স এক্সামের খাতা দেখানোর কথা। আরে হ্যাঁ, আমার তো মনেই ছিল না। চল চল, ম্যামের ক্লাসের সময় হয়ে যাচ্ছে। কলেজ গেটে পা রাখতেই হঠাৎ পেছন থেকে কিছু ছেলে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এই যে ম্যাডাম, একটু শুনবেন? রাইসা পেছনে ফিরে বলল, কি হয়েছে কি, এভাবে ডাকছো কেন? ছেলেগুলোকে দেখে তার 2 দিন আগের কথা মনে পড়ল। সেদিন ছিল বৃহস্পতিবার। নাফিসা আর রাইসা কলেজ শেষে বাসায় ফিরছিল। হঠাৎ ক্যাম্পাসে একজন ছেলে বাইক নিয়ে চলে এলো। তাদের চারপাশে বাইক নিয়ে ঘুরছে। আচমকা রাইসার সামনে বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়ল। ছেলেটির পরনে জিন্সের প্যান্ট, শরীরে হোয়াইট কালারের শার্ট ঝুলিয়ে রাখা। কি স্টাইল! এমনভাবে শার্ট পরেছে যে দেখে মনে হচ্ছে শার্টটা খুলে আসলেই পারত। শার্টের সব বোতাম খুলে রাখা। ছেলেটা দেখতে বেশ লম্বা চওড়া, মনে হয় জিম করে এরকম স্বাস্থ্য। চুলে কালার করা। সে যাই হোক, চলুন ঘটনায় ফিরে আসি। ছেলেটি হাঁটু গেড়ে মাটিতে বসে বলল, রাইসার একটু অস্বস্তি লাগছিল। এজন্য নাফিসাকে বলল, বান্ধবী চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নাফিসাকে জোর করে ক্যাম্পাস থেকে বের করে রাস্তায় নিয়ে এলো। রাস্তার একপাশে একজন মামা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। দোকানে অনেক ভিড়। ভিড় হওয়া স্বাভাবিক, যে গরম পড়েছে, এই গরমে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা।
নাফিসা বলল, বান্ধবী, শুনেছি ওই ছেলের নাম রাজীব, কলেজের হাজারো মেয়ের ক্রাশ, কিন্তু ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। তো আমি কি করব? ওর পেছনে কলেজ কেন, পুরো বাংলাদেশের মেয়েরাও যদি ঘোরে আমার তাতে কিচ্ছু যায় আসে না, বুঝলি? বান্ধবী, ছেলেটা কিন্তু ভীষণ হট। সেই রে, এই তুই চুপ করতো, সেই হট, মাই ফুড। তোর পছন্দ, তুই রিলেশন কর, আমাকে বলছিস কেন? তুই কি আইসক্রিম খাবি? না খেলে আসতে পারিস, আমার ভীষণ গরম লাগছে, আমি আইসক্রিম খাবো। নাফিসা বলল, আরে বোন, রাগ করছিস কেন? আমি তো এমনিই বললাম। ও আবার কোন ছেলে হলো নাকি? টাকি মাছের মতো চেহারা, ওকে মেয়েরা তো দূরের কথা, রাস্তার কুকুরও চেয়ে দেখবে না। হঠাৎ রাজীব বলল, এই যে ম্যাডাম, কি বললেন? আমি টাকি মাছের মতো দেখতে? আরে আরে ভাই, তুমি কখন এসলে? একটু তোতলে বলল নাফিসা। আমি তখন থেকেই দেখছিলাম তুমি আমার নামে রাইসার মনে বিষ ঢালছিলে। তোমার কি সমস্যা আন্টি? এই আন্টি? হ্যাঁ, কে আন্টি? একদম বাজে কথা বলবে না। কে বাদর? তুমি জানো এই কলেজের কত মেয়ে আমার পেছনে ঘোরে, আর তুমি আমাকে বাদর বলে অপমান করছো? দেব একটা কানের নিচে, অনেক হয়েছে। এই রাইসা, তোর সামনে এই ছেলেটি আমাকে অপমান করছে, আর তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস? আরে তোরা দুটোই চুপ করতো বাবা, রাস্তায় মানুষজন চেয়ে আছে, এখানে সিন ক্রিয়েট করিস না। সিন ক্রিয়েট আমি করছি? রাইসা বলল, তোরা এখানে ঝগড়া কর, আমি যাই। এই যে মামা, 2টা আইসক্রিম দেন তো। আইসক্রিমওয়ালা বলল, তোমাদের জন্য আমার কাস্টমাররা ভয় পাচ্ছে। বাবারা, তোমরা আইসক্রিম নিলে নাও, না হলে দোকান ক্লিয়ার করো। এই মামা, আপনি চুপ করেন বলছি। রাইসা বলল, এই তোরা থাম এবার। মামা, তাড়াতাড়ি আইসক্রিম দেন প্লিজ। মামা 2টা আইসক্রিম দিলেন। দিদি, 2টা আইসক্রিম 30 টাকা। আইসক্রিম হাতে নিতেই রাজীব আইসক্রিমওয়ালার হাতে 30 টাকা দিয়ে বলল, মামা, টাকাটা রাখেন। এই যে হিরো, তোমাকে কে বলেছে টাকা দিতে? ছেলেটার বাড়াবাড়ি দেখে ভীষণ রাগ উঠল, এজন্য আইসক্রিমটা ছেলেটার মুখের উপর ঠাস করে ছুঁড়ে মারল। তোমার আইসক্রিম তুমি খাও, যত সব। এই না, চল তো। রাজীব ওর পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে বলল, আচ্ছা, আইসক্রিম না খেলে একটা কথা শোনো। কি কথা? বল তাড়াতাড়ি, আমাদের হাতে সেরকম সময় নেই। রাজীব ওর পেছন থেকে গোলাপের তোড়া বের করে রাইসার সামনে গিয়ে বলল, আই লাভ ইউ রাইসা। এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? তুমি ভুল না নিলে আমি তোমার পিছু ছাড়ব না জান। অসভ্য ছেলে একটা, তোমার সাহস তো কম নয়। অনেকক্ষণ ধরে তোমার বদমাইশি সহ্য করছি, বিশ্বাস কর, আর পারছি না। ছেলেটির হাত থেকে গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে ছুঁড়ে মারল। ভুলবশত গোলাপ ফুলের তোড়া একজন বৃদ্ধার সামনে ছিটকে পড়ল। বৃদ্ধা মনে হয় ক্ষেপে গেছেন, হন হন করে তাদের সামনে চলে এলো। বৃদ্ধা, অসভ্য পোলাপান, তোমাদের জন্য আমাদের বুড়িদেরও শান্তি নেই। চক্রি পাসনি তাই এবার বুড়িদের পিছনে লাইন লাগাতে এসেছিস? কে আমাকে ফুল ছুঁড়ে মারল গো? রাজীব বলল, আরে দাদিমা, আসলে না, মানে হয়েছে কি? বৃদ্ধা বলল, আসলে আমাকে পছন্দ হয়েছে, তাই তো? তোদের মতো হতচ্ছাড়াদের জন্য আজকে আমাদের বুড়িদেরও নিরাপত্তা নেই। রাজীব বলল, ধুর দাদি, আপনি এসব কি বলছেন? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই আপনার মতো পোড়া বাগুনের পেছনে সময় নষ্ট করব? হতচ্ছাড়া? কি বললি? আমি পোড়া বাগুন? খাড়া, তোদের একদিন, আমার একদিন। কথা বলে বৃদ্ধা ওনার জুতো খুলে হাতে নিলে সকলে দৌড় দিয়ে পালালো। কি এক জ্বালা! এই রাজীব কি কম ছিল, এখন এই বৃদ্ধা এসে জুটল। সেদিনের কথা মনে পড়লে ভীষণ হাসি পায়। মনে হয় ওই ছেলেটা এখনও তার অপেক্ষায় আছে। হঠাৎ তাদের সামনে একজন যুবক বাইক নিয়ে চলে এলো। আজকের গেটটা ভীষণ চেঞ্জ। 2 দিন আগে তো শার্ট পরেছিল, আজকে হঠাৎ পাঞ্জাবি। তুমি রাজীব না? রাজীব বলল, হ্যাঁ আমার জান, আমি তোমার রাজীব। কেন, আমাকে এই সাজায় ভালো লাগছে না? হঠাৎ এরকম পাঞ্জাবি পরে এসেছো কেন? কোনো নাটক শুরু করেছো আবার? রাজীব বাইক থামিয়ে সামনে দাঁড়িয়ে হেলমেট খুলতে খুলতে বলল, না এমনি। 2 দিন আগে যখন শার্ট পরে তোমার সামনে এসেছিলাম তখন তো তুমি আমাকে রিজেক্ট করেছিলে, তাই ভাবলাম হয়তো তোমার ওরকম ছেলে পছন্দ না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে ভদ্র ছেলে হয়ে যাব। এখন ঠিক আছে না? রাইসা বলল, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো। এর আগে অনেক ছেলে এসেছিল, ওদের অনেক বাজে অবস্থা হয়েছে। আমি তোমার ভালোর জন্য বলছি, দয়া করে আমার পিছু নিও না। ও জানতে পারলে তোমাকে ছাড়বে না। রাজীব বলল, এই শহরে এমন কেউ নেই যে রাজীবের সাথে টক্কর দেবে। তুমি শুধু নামটা বলো, আমি দেখে নেব সে কত বড় পালোয়ান যে আমার কাছ থেকে আমার জানকে সরাতে চায়। হঠাৎ তার কানের পাশে গরম হাওয়া অনুভব করল, শরীরটা শিউরে উঠল। মনে হচ্ছে ও আবার এসে গেছে। বুঝতে পারছে না এই যুবকটি কে, কেন তাকে অনুসরণ করছে।
তার কানের কাছে শুধু একটাই শব্দ ভেসে আসছে, রাইসা, যে আমার তোমার মাঝে আসবে আমি তাকে চিরকালের জন্য শেষ করে দেব। খোদা হাফেজ। না না না, এটা হতে পারে না, প্লিজ এরকম করো না, দয়া করে ওর কিছু করো না। রাজু বলল, কি হয়েছে রাইসা, তুমি কি বিড়বিড় করছো? তোমার কি কিছু হয়েছে? বললে না তো কে সে? আমি তোমার সাথে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। যদি তুমি আমাকে ভালোবাসো, দয়া করে আর কোনোদিন আমার সামনে এসো না। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। রাইসা, প্লিজ থামো, কোথায় যাচ্ছ? দয়া করে বলো না কেন এমন করছো? নাফিসা বলল, ওকে থামিও না, ওকে একটু একা ছেড়ে দাও, ও ক্লাসে যাচ্ছে, যেতে দাও। রাজীব বলল, নাফিসা, তুমি তো নিশ্চয়ই জানো ওর কি হয়েছে, ও হঠাৎ এরকম আচরণ করছে কেন? রাজীব, তুমি যদি নিজের ভালো চাও তাহলে প্লিজ কোনোদিন ওর সামনে এসো না। রাজীব বলল, কি এমন ঘটেছিল যে কারণে ও এমন করছে? দয়া করে তুমি আমাকে কিছু তো বলো। এ কথা বলে রাজীব নাফিসার পায়ে ধরল। নাফিসা রাজীবকে মাটি থেকে তুলে বলল, তুমি রাইসাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, রাইসা কি 2 দিন আগের ঘটনার জন্য কষ্ট পাচ্ছে না? ও কোনো বিষয়ে কষ্ট পায়নি, ওর তো কপালটাই খারাপ, ওর জীবনটাই অভিশপ্ত, ওর নিজের মতো করে কোনো কিছুই করতে পারবে না। তুমি জানতে চাও না ও কেন এমন করছে? তাহলে আমার সাথে কলেজের ছাদে দেখা করো। আমি ছাদে যাচ্ছি, এখানে সব কথা বলতে পারবো না। নাফিসা কলেজের ছাদে চলে যায়। রাজীব বুঝতে পারছে না সে কি করবে। রাইসার জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এর আগেও অনেক মেয়ে তার জীবনে এসেছিল, কিন্তু তাদের জন্য তার এত কষ্ট হয়নি যতটা রাইসার জন্য কষ্ট হচ্ছে। রাজীব অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিল সে নাফিসার সাথে দেখা করবে। রাজীব জানতে চায় কি এমন হয়েছে যার কারণে রাইসা এতটা ভয় পেয়ে আছে। রাজীব কলেজের ছাদে চলে যেতে লাগল। অন্যদিকে নাফিসা রাজীবের জন্য ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে রাজীব বলল, নাফিসা, আমি এসে গেছি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য এত সময় অপেক্ষা করলে। নাফিসা বলল, রাজীব, তুমি জানতে চাও রাইসা কেন এমন করছে? রাইসা নিজেও জানে না ওর সাথে কি ঘটে। ওর বয়স যখন 10 বছর তখন থেকে একটা দুষ্টু জিনের নজরে পড়ে। ওর উপর এই বিষয়টা শুধু আমি আর রুবিনা কাকি ছাড়া কেউ জানে না। ওই জিন রাইসাকে পছন্দ করে, ও রাইসাকে বিয়ে করতে চায়। এমনকি রাইসাকে পাওয়ার জন্য ওর মায়ের সাথেও ঝামেলা করেছিল ওই জিন। ওই জিন ছিল রাইসার মায়ের একটা বসা জিন। যখন কাকি জানতে পারলেন তখন তিনি কিছুতেই রাজি হননি। এজন্য ওই জিন কাকি মাকে মেরে ফেলেছে। রাইসাকে বলা হয়েছিল ও যখন ছোট ছিল তখন ওর মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাজীব বলল, বাহ, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। তোমার এত কিছু জানা ঠিক হয়নি, তুমি অনেক কিছুই জেনে গেছো, তোমাকে তো মরতে হবে না। কে কে আপনি? রাজীব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার গল্পের ভিলেন। আমি হলাম সেই জিন যার গল্প তুমি এতক্ষণ রাজীবকে বলছিলে। তোমার কি মনে হলো তুমি এত সহজে সবকিছু রাজীবকে বলতে পারবে? 10 বছর আগে রাইসার মা নিজেও চেষ্টা করেছিল রাইসার থেকে আমাকে সরানোর। সে চেষ্টা তুমিও করলে, এবার তো তোমাকে শিক্ষা দিতেই হবে। নাফিসা চিৎকার করে উঠল, রাইসা, প্লিজ আমাকে বাঁচাও, হেল্প মি। জিন বলল, তোর সৃষ্টিকর্তাকে স্মরণ করে নে, আর কোনোদিন স্মরণ করতে পারবি না। এ কথা বলে জিন ওর হাতের ইশারায় নাফিসাকে শূন্যে ভাসিয়ে তুলল। নাফিসা বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। ছেড়ে দেব না, ছেড়ে দিলাম। এ কথা বলে জিন নাফিসাকে 14 তলা থেকে ছুঁড়ে মারল নিচে। এদিকে রাইসা নাফিসার চিৎকার শুনে পুরো কলেজ কেঁপে উঠল। নাফিসার চিৎকার শুনে ক্যাম্পাসের বাইরে চলে আসতেই তার সামনে নাফিসার শরীর পড়ে যায়। ওর শরীর রক্তে ভেজা ভেজা হয়ে গেছে। নাফিসাকে এ অবস্থায় দেখার কথা কখনো কল্পনাও করেনি। নাফিসা ওর হাত দিয়ে ছাদে ইশারা করল। নাফিসার এমন অবস্থা দেখে শরীরটা শিউরে উঠল, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। নাফিসার পাশে ধপ করে বসে পড়ল। নাফিসার মাথায় হাত রাখতেই মাথাটা ঘুরে উঠল। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। নাফিসা, তোর এই অবস্থা কে করল? নাফিসা বলল, রাইসা, ওই রাজীব, ওই রাজীব। এই কথাটা বলে সে ছাদের দিকে ইশারা করল। ছাদের একপাশে লক্ষ্য করল রাজীব দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই হোয়াইট কালারের শার্ট দেখেই বোঝা যাচ্ছে ওটা রাজীব। রাজীব এমন কাজ করবে কল্পনাও করেনি। ও এটা করবে ভাবতেও পারছে না, এটা হতে পারে না। নাফিসা, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি, দেখবি তোর কিচ্ছু হবে না, আমি আছি তো, তোর কিচ্ছু হতে দেব না। চোখের সামনে নাফিসা ছটপট করতে করতে একেবারে শান্ত হয়ে গেল। না না, এটা হতে পারে না। নাফিসা, নাফিসা, রাজীব, আমি তোমাকে ছাড়ব না, তুমি আমার বান্ধবীকে মেরেছ, আমি তোমাকে ছাড়ব না। তার চিৎকার শুনে কলেজের সকলে ছুটে এলো। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তার কোলে নাফিসার বডি পড়ে আছে।
তার শরীর নাফিসার রক্তে ভেজা ভেজা হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার বললেন, রাইসা, নাফিসার এই অবস্থা কিভাবে হলো? স্যার, এসব ওই রাজীব করেছে। ও আমার বান্ধবীকে হত্যা করেছে। এসবের জন্য দায়ী ওকে পুলিশে দেন। আজকে ওর জন্য আমার বোনের এ অবস্থা। নাফিসা, নাফিসা। প্রিন্সিপাল স্যার ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছেন। পুরো ক্যাম্পাস ভর্তি মানুষ, সকলে বিভিন্ন ধরনের কথা বলছিল। পুলিশ রাজীবকে অ্যারেস্ট করল। রাজীব চিৎকার করে বলছিল, রাইসা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমাকে। কেন বিশ্বাস করছো না? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে, আমি ওর মুখ দেখতে চাই না, দয়া করে ওকে নিয়ে যান। সামিয়া বলল, রাইসা, আজকে রাজীবকে কোর্টে তোলা হবে। আজকে আমাদেরকে আদালতে যেতে হবে। শুনেছি রাজীবের হয়ে লড়ছেন পলাশতলীর লয়ার ইমরান সাহেব। উনি আমাকে বললেন, সব কিছু মীমাংসা করে নাও। রাজীবের জীবন শেষ হতে পারে। নাফিসা হত্যাকাণ্ডের জন্য ওর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তুই কি চাস? নাফিসার খুনি নিশ্চিন্তে ঘুরে বেড়াক? ও আমার শুধু বান্ধবী না, ও একজন বিশ্বস্ত বোন ছিল। আজকে ওই ছেলেটার জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমি ওকে ছাড়ব না। ওর শাস্তি অবশ্যই হবে, হতেই হবে। আমি ওর বিরুদ্ধে সাক্ষী দিব। সামিয়া বলল, রাইসা, আমার কেন জানি মনে হচ্ছে রাজীব নির্দোষ। ওর কোনো দোষ নেই, ওকে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, তুই একটা কথা বল, তুই নাফিসাকে হত্যা করতে দেখেছিস? না, কিন্তু আমি দেখেছি সাদা শার্ট পরে ছাদে দাঁড়িয়েছিল। নাফিসা মৃত্যুর আগে ওর নাম নিয়েছিল। সামিয়া বলল, নাফিসা কি তোকে একবারও বলেছিল যে রাজীব ওর মৃত্যুর জন্য দায়ী? বলেছিল। বল, আমি এ বিষয়ে তোর সাথে কোনো কথাই বলতে চাই না। যা, বাসায় ফিরে যা, ফ্রেশ হয়ে নে। আদালতে যেতে হবে, যেতে তো হবেই। তুই দেখিস, আমার বিশ্বাস রাজীব খুন করেনি। সত্যিটা সকলের সামনে আসবেই। আমার মন বলছে ও নির্দোষ। মনের আগে কোনো আদালত হতে পারে না। এদিকে আদালতের বিচারে জজ বসেছেন। জজ সাহেবের কাছে বিচার তুলে ধরা হলো। রাজীবের পক্ষের লয়ার বললেন, হুজুর, আমার মক্কেল নির্দোষ। নাফিসা হত্যার সময় রাজীব তার বন্ধুদের সাথে ছিলেন। বিরোধী পক্ষের লয়ার বললেন, অবজেকশন মাই লর্ড, আমার কাছে প্রমাণ আছে। নাফিসা হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী আছে। আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি রাজীব হত্যাকারী। জর্জ বললেন, মিস মায়া, আপনার সাক্ষী কি আদালতে হাজির আছেন? আমার প্রথম সাক্ষী রবি, যিনি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। উইটনেস বক্সে রাজীব দাঁড়িয়ে আছে। ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাজীব বারবার রাইসার দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু রাইসা তার দিকে তাকাচ্ছে না। মিস মায়া বলল, রবি, আমি যা বলবো তার উত্তর দেবে। তুমি যা জানো তাই বলবে। ঘটনার সময় তুমি ঠিক কি দেখেছিলে? রবি বলল, আমি তখন ক্যাম্পাসের বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ নাফিসার চিৎকার শুনতে পেলাম। ওর চিৎকার শুনে ছাদে তাকালাম। আমি দেখলাম রাজীব নাফিসার পাশে দাঁড়িয়েছিল। রাজীব ছাড়া ছাদে কেউ ছিল না। রাইসা, প্লিজ থামো, কোথায় যাচ্ছ? দয়া করে বলো না কেন এমন করছো? নাফিসা বলল, ওকে থামিও না, ওকে একটু একা ছেড়ে দাও, ও ক্লাসে যাচ্ছে, যেতে দাও। রাজীব বলল, নাফিসা, তুমি তো নিশ্চয়ই জানো ওর কি হয়েছে। ও হঠাৎ এরকম আচরণ করছে কেন? রাজীব, তুমি যদি নিজের ভালো চাও তাহলে প্লিজ কোনোদিন ওর সামনে এসো না। রাজীব বলল, কি এমন ঘটেছিল যে কারণে ও এমন করছে? দয়া করে তুমি আমাকে কিছু তো বলো। কথা বলে রাজীব নাফিসার পায়ে ধরল। নাফিসা রাজীবকে মাটি থেকে তুলে বলল, তুমি রাইসাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, রাইসা কি 2 দিন আগের ঘটনার জন্য কষ্ট পাচ্ছে না? ও কোনো বিষয়ে কষ্ট পায়নি, ওর তো কপালটাই খারাপ, ওর জীবনটাই অভিশপ্ত। ও নিজের মতো করে কোনো কিছুই করতে পারবে না। তুমি জানতে চাও না ও কেন এমন করছে? তাহলে আমার সাথে কলেজের ছাদে দেখা করো, আমি ছাদে যাচ্ছি, এখানে সব কথা বলতে পারবো না। নাফিসা কলেজের ছাদে চলে যায়। রাজীব বুঝতে পারছে না সে কি করবে। রাইসার জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এর আগেও অনেক মেয়ে তার জীবনে এসেছিল, কিন্তু তাদের জন্য তার এত কষ্ট হয়নি যতটা রাইসার জন্য কষ্ট হচ্ছে। রাজীব অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিল সে নাফিসার সাথে দেখা করবে। রাজীব জানতে চায় কি এমন হয়েছে যার কারণে রাইসা এতটা ভয় পেয়ে আছে। রাজীব কলেজের ছাদে চলে যেতে লাগল। অন্যদিকে নাফিসা রাজীবের জন্য ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে রাজীব বলল, নাফিসা, আমি এসে গেছি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য এত সময় অপেক্ষা করলে। নাফিসা বলল, রাজীব, তুমি জানতে চাও রাইসা কেন এমন করছে? রাইসা নিজেও জানে না ওর সাথে কি ঘটে। ওর বয়স যখন 10 বছর তখন থেকে একটা দুষ্টু জিনের নজরে পড়ে। ওর উপর এই বিষয়টা শুধু আমি আর রুবিনা কাকি ছাড়া কেউ জানে না। ওই জিন রাইসাকে পছন্দ করে, ও রাইসাকে বিয়ে করতে চায়। এমনকি রাইসাকে পাওয়ার জন্য ওর মায়ের সাথেও ঝামেলা করেছিল ওই জিন। ওই জিন ছিল রাইসার মায়ের একটা বসা জিন। যখন কাকি জানতে পারলেন তখন তিনি কিছুতেই রাজি হননি। এজন্য ওই জিন কাকিমাকে মেরে ফেলেছে। রাইসাকে বলা হয়েছিল
ও যখন ছোট ছিল তখন ওর মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাজীব বলল, বাহ, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। তোমার এত কিছু জানা ঠিক হয়নি, তুমি অনেক কিছুই জেনে গেছো। তোমাকে তো মরতে হবে না। কে কে আপনি? রাজীব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার গল্পের ভিলেন। আমি হলাম সেই জিন যার গল্প তুমি এতক্ষণ রাজীবকে বলছিলে। তোমার কি মনে হলো তুমি এত সহজে সবকিছু রাজীবকে বলতে পারবে? 10 বছর আগে রাইসার মা নিজেও চেষ্টা করেছিল রাইসার থেকে আমাকে সরানোর। সে চেষ্টা তুমিও করলে, এবার তো তোমাকে শিক্ষা দিতেই হবে। নাফিসা চিৎকার করে উঠল, রাইসা প্লিজ আমাকে বাঁচাও, হেল্প মি। জিন বলল, তোর সৃষ্টিকর্তাকে স্মরণ করে নে, আর কোনোদিন স্মরণ করতে পারবি না। একথা বলে জিন ওর হাতের ইশারায় নাফিসাকে শূন্যে ভাসিয়ে তুলল। নাফিসা বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। ছেড়ে দেব না, ছেড়ে দিলাম। একথা বলে জিন নাফিসাকে 14 তলা থেকে ছুঁড়ে মারল নিচে। এদিকে রাইসা নাফিসার চিৎকার শুনে পুরো কলেজ কেঁপে উঠল। নাফিসার চিৎকার শুনে ক্যাম্পাসের বাইরে চলে আসতেই তার সামনে নাফিসার শরীর পড়ে যায়। ওর শরীর রক্তে ভেজা ভেজা হয়ে গেছে। নাফিসাকে এ অবস্থায় দেখার কথা কখনো কল্পনাও করেনি। নাফিসা ওর হাত দিয়ে ছাদে ইশারা করল। নাফিসার এমন অবস্থা দেখে শরীরটা শিউরে উঠল, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। নাফিসার পাশে ধপ করে বসে পড়ল। নাফিসার মাথায় হাত রাখতেই মাথাটা ঘুরে উঠল। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। নাফিসা, তোর এই অবস্থা কে করল? নাফিসা বলল, রাইসা, ওই রাজীব, ওই রাজীব। এই কথাটা বলে সে ছাদের দিকে ইশারা করল। ছাদের একপাশে লক্ষ্য করল রাজীব দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই হোয়াইট কালারের শার্ট দেখেই বোঝা যাচ্ছে ওটা রাজীব। রাজীব এমন কাজ করবে কল্পনাও করেনি। ও এটা করবে ভাবতেও পারছে না। এটা হতে পারে না। নাফিসা, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি, দেখবি তোর কিচ্ছু হবে না। আমি আছি তো, তোর কিচ্ছু হতে দেব না। চোখের সামনে নাফিসা ছটফট করতে করতে একেবারে শান্ত হয়ে গেল। না না, এটা হতে পারে না। নাফিসা, নাফিসা, রাজীব, আমি তোমাকে ছাড়ব না। তুমি আমার বান্ধবীকে মেরেছ, আমি তোমাকে ছাড়ব না। তার চিৎকার শুনে কলেজের সকলে ছুটে এলো। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তার কোলে নাফিসার বডি পড়ে আছে। তার শরীর নাফিসার রক্তে ভেজা ভেজা হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার বললেন, রাইসা, নাফিসার এই অবস্থা কিভাবে হলো? স্যার, এসব ওই রাজীব করেছে। ও আমার বান্ধবীকে হত্যা করেছে। এসবের জন্য দায়ী ওকে পুলিশে দেন। আজকে ওর জন্য আমার বোনের এই অবস্থা। নাফিসা, নাফিসা। প্রিন্সিপাল স্যার ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছেন। পুরো ক্যাম্পাস ভর্তি মানুষ, সকলে বিভিন্ন ধরনের কথা বলছিল। পুলিশ রাজীবকে অ্যারেস্ট করল। রাজীব চিৎকার করে বলছিল, রাইসা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। রাইসা রাজীবের শার্টের কলার ধরে টেলে বলল, তুমি এত খারাপ কখনো ভাবিনি। তুমি কি করে পারলে এরকম কাজ করতে? তুমি জানো, যখন আমি তোমাকে ইগনোর করছিলাম তখন ওই নাফিসাই আমাকে বুঝিয়েছিল তুমি ভালো ছেলে, তুমি আমার জন্য পারফেক্ট, আর তুমি ওকে মেরে ফেললে। কেন এমন করলে? কি হলো, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? ঠাস করে 2-3টে চড় লাগিয়ে দিল। রাজীবের মুখে শুধু একটাই কথা, রাইসা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমাকে। কেন বিশ্বাস করছো না? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে, আমি ওর মুখ দেখতে চাই না, দয়া করে ওকে নিয়ে যান। সামিয়া বলল, রাইসা, আজকে রাজীবকে কোর্টে তোলা হবে, আজকে আমাদেরকে আদালতে যেতে হবে। শুনেছি রাজীবের হয়ে লড়ছেন পলাশতলির লইয়ার ইমরান সাহেব। উনি আমাকে বললেন সবকিছু মীমাংসা করে নাও, রাজীবের জীবন শেষ হতে পারে। নাফিসা হত্যাকাণ্ডের জন্য ওর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তুই কি চাস নাফিসার খুনি নিশ্চিন্তে ঘুরে বেড়াক? ও আমার শুধু বান্ধবী না, ও একজন বিশ্বস্ত বোন ছিল। আজকে ওই ছেলেটার জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমি ওকে ছাড়ব না, ওর শাস্তি অবশ্যই হবে, হতেই হবে। আমি ওর বিরুদ্ধে সাক্ষী দিব। সামিয়া বলল, রাইসা, আমার কেন জানি মনে হচ্ছে রাজীব নির্দোষ, ওর কোনো দোষ নেই, ওকে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, তুই একটা কথা বল, তুই কি নাফিসাকে হত্যা করতে দেখেছিস? না, কিন্তু আমি দেখেছি সাদা শার্ট পরে ছাদে দাঁড়িয়েছিল। নাফিসা মৃত্যুর আগে ওর নাম নিয়েছিল। সামিয়া বলল, নাফিসা কি তোকে একবারও বলেছিল যে রাজীব ওর মৃত্যুর জন্য দায়ী? বলেছিল। বল, আমি এ বিষয়ে তোর সাথে কোনো কথাই বলতে চাই না। যা, বাসায় ফিরে যা, ফ্রেশ হয়ে নে, আদালতে যেতে হবে, যেতে তো হবেই। তুই দেখিস, আমার বিশ্বাস রাজীব খুন করেনি, সত্যিটা সকলের সামনে আসবেই। আমার মন বলছে ও নির্দোষ, মনের আগে কোনো আদালত হতে পারে না। এদিকে আদালতের বিচারে জজ বসেছেন। জজ সাহেবের কাছে বিচার তুলে ধরা হলো। রাজীবের পক্ষের লয়ার বললেন, হুজুর, আমার মক্কেল নির্দোষ। নাফিসা হত্যার সময় রাজীব তার বন্ধুদের সাথে ছিলেন। বিরোধী পক্ষের লয়ার বললেন, অবজেকশন মাই লর্ড, আমার কাছে প্রমাণ আছে, নাফিসা হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী আছে। আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি রাজীব হত্যাকারী। জজ বললেন, মিস মায়া, আপনার সাক্ষী কি আদালতে হাজির আছেন? আমার প্রথম সাক্ষী রবি, যিনি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। উইটনেস বক্সে রাজীব দাঁড়িয়ে আছে, ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে।
রাজীব বারবার রাইসার দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু রাইসা তার দিকে তাকাচ্ছে না। মিস মায়া বলল, রবি, আমি যা বলবো তার উত্তর দেবে। তুমি যা জানো তাই বলবে। ঘটনার সময় তুমি ঠিক কী দেখেছিলে? রবি বলল, আমি তখন ক্যাম্পাসের বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ নাফিসার চিৎকার শুনতে পেলাম। ওর চিৎকার শুনে ছাদে তাকালাম। আমি দেখলাম রাজীব নাফিসার পাশে দাঁড়িয়েছিল। রাজীব ছাড়া ছাদে কেউ ছিল না। রাজীবের পক্ষের উকিল রবিকে প্রশ্ন করল, তুমি আমার সাথে এরকম করতে পারলে? তুমি যেরকম হও না কেন, আমি সবসময় তোমাকে ভালোবাসব। একটা কথা মাথায় রাখবে, আমি ছাড়া তোমার পাশে কাউকে আসতে দেব না, সকলকে শেষ করে ফেলব। কবিরাজ বলল, রাইসা, তুমি ওর কথা শুনবে না। এই নাও অস্ত্র, শেষ করে দাও এই জিনের গল্প চিরকালের জন্য। জিন বলল, এই ভণ্ড কবিরাজ, তুই আমাকে শেষ করবি? আজকে তোদের সব কটার রক্ত চুষব। এ কথা বলে জিন ওর হাতের ইশারায় জালকে ছুঁড়ে মারল। কবরস্থানের মাটি কেঁপে উঠল, চিৎকার করে উঠল, হে কবরস্থানের আত্মারা জেগে ওঠো। এরই মধ্যে রাজীবের গলা ভেসে আসতে লাগল। রাইসা কবরস্থানে। রাজীব, সামিয়া আর রাইসার মা খাদিজা বেগম চলে এসেছে। রাজীব রাইসার কাছে এসে ওর হাত ধরে বলল, বিশ্বাস করো রাইসা, আমি নাফিসাকে মারিনি। রাইসা বলল, আমি জানি তুমি নাফিসাকে মারোনি, নাফিসা বেঁচে আছে। তুমি সত্যি বলছো নাফিসা বেঁচে আছে? জিন বলল, নাফিসা তো বেঁচে আছে, কিন্তু তোমরা কেউ বাঁচবে না। তোমাদের শেষ গন্তি শুরু হয়েছে, উল্টো গণনা শুরু করো। এ কথা বলে জিন রাজীবকে শূন্যে ভাসিয়ে তুলল। সবার আগে তোকে মারব রাজীব, তোর শেষ গল্প এবার আমি টানব। জিন বাতাসে ভর করে রাজীবের কাছে চলে গেল। দুই হাতে রাজীবের গলা চেপে ধরল। রাইসা বলল, ওকে ছেড়ে দাও প্লিজ, তোমার শত্রুতা তো আমার সাথে কথা বলো, ওকে ছেড়ে দাও। জিন বলল, শত্রুতা নয়, বলো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি মেরি জান। যে তোমার কাছে আসার চেষ্টা করবে আমি তাকে জানে মেরে ফেলব। আমি খুব শীঘ্রই তোমার কাছে আবার আসব, অপেক্ষা করবে। খুদা হাফেজ। কবিরাজ বলল, রাইসা, তুমি প্রস্তুত তো? হ্যাঁ হুজুর, আমি প্রস্তুত। কবিরাজ বললেন, একটা কথা মাথায় রেখো, তোমার পদে পদে বিপদ রয়েছে। তোমার একটা ভুলে তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, খুব সাবধান। আজকে অমাবস্যা রাত, শুনেছি এই রাতে প্রেতাত্মারা জেগে ওঠে, কখনো পেছন ফিরে তাকাবে না। কবিরাজ দাদু আমাকে একটা তাবিজ দিয়ে বললেন, তোমার সাথে রেখো, কাজে আসবে। এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন বিকাল 5:20 রাত প্রায় 11টার সময় তুমি এই কবরস্থানে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখতে দেখতে বিকাল গড়িয়ে রাত হয়ে গেল। রাত প্রায় 10:30, আর মাত্র 30 মিনিট সময় আছে। কবিরাজ মশাইয়ের কথা অনুযায়ী টর্চ হাতে বেরিয়ে পড়লাম। পুরো পলাশতলি শান্ত হয়ে আছে। আশেপাশ থেকে কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে। এর আগে কখনো এভাবে একা কোথাও যায়নি। ভীষণ ভয় লাগছে, কিন্তু কিছুই করার নেই, আমাকে যে পারতেই হবে, না হলে জিন কবিরাজকে মেরে ফেলবে। চলে এলাম পলাশতলির কবরস্থানের সামনে। কবরস্থানের গেটের সামনে আসতেই বুকটা ভয়ে কেঁপে উঠল। কেন জানি মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। কবরস্থানে প্রবেশ করার মতো শক্তি আমার মধ্যে নেই, বুঝতে পারছি না কি করব। হঠাৎ 4 জন লোক কবরস্থানে প্রবেশ করল। 4 জনের শরীরে কালো পাঞ্জাবি। লোকগুলোকে দেখে মনে হচ্ছে এনারা বাইরের কোনো দেশের হবে। এর আগে কখনো এদেরকে পলাশতলির মাটিতে দেখেছি বলে মনে হচ্ছে না। লোকগুলো এমনভাবে কবরস্থানে প্রবেশ করল যেন মনে হচ্ছিল ওনারা আমাকে দেখতে পাননি। সে যাই হোক, ওনাদের পেয়ে একটু সাহস হচ্ছে। ওনাদের পিছু পিছু কবরস্থানে প্রবেশ করলাম। লোকগুলো কবরস্থানের একটা কবরের পাশে দাঁড়িয়ে পড়ল। সকলে কবরের পাশে হাত তুলে জিয়ারাত করছিল। লোকগুলোকে দেখে ভীষণ অদ্ভুত লাগছে। এত রাতে এনারা কবরস্থানে কি করছে বুঝতে পারছে না। কবর জিয়ারাত করতে এত রাতে কেউ এভাবে কবরস্থানে আসবে এটা মানতে পারছি না। আমার হাতে সময় অনেক কম, আর মাত্র 20 মিনিট সময় আছে। এখানে এভাবে সময় নষ্ট করা ঠিক হবে না। এটা ভেবে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কিছু মানুষের আওয়াজ ভেসে আসছে। মনে হলো কারা যেন বলছিল, ওই বটগাছের কাছে যেও না, ওখানে গেলে কেউ বেঁচে ফিরে আসে না, ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। আওয়াজটা শুনে পেছন ফিরে তাকাতেই শরীরটা শিউরে উঠল। এসব কি হচ্ছে? ওই লোকগুলো কোথায় গেল? হঠাৎ আমার মনে পড়ল কবিরাজ মশাইয়ের কথা। উনি বলেছিলেন কবরস্থানে এমন অনেক কিছুই ঘটবে যা স্বাভাবিক মনে হলেও স্বাভাবিক নয়। তাহলে আমি যা দেখলাম, তাহলে কি সে?
কবিরাজ মশাইয়ের আওয়াজ ভেসে এলো। তুমি আমার সাথে এরকম করতে পারলে? তুমি যেরকম হও না কেন, আমি সবসময় তোমাকে ভালোবাসব। একটা কথা মাথায় রাখবে, আমি ছাড়া তোমার পাশে কাউকে আসতে দেব না, সকলকে শেষ করে ফেলব। কবিরাজ বলল, রাইসা, তুমি ওর কথা শুনবে না। এই নাও অস্ত্র, শেষ করে দাও এই জিনের গল্প চিরকালের জন্য। জিন বলল, এই ভণ্ড কবিরাজ, তুই আমাকে শেষ করবি? আজকে তোদের সব কটার রক্ত চুষব। এ কথা বলে জিন ওর হাতের ইশারায় জালকে ছুঁড়ে মারল। কবরস্থানের মাটি কেঁপে উঠল, চিৎকার করে উঠল, হে কবরস্থানের আত্মারা জেগে ওঠো। এরই মধ্যে রাজীবের গলা ভেসে আসতে লাগল। রাইসা কবরস্থানে। রাজীব, সামিয়া আর রাইসার মা খাদিজা বেগম চলে এসেছে। রাজীব রাইসার কাছে এসে ওর হাত ধরে বলল, বিশ্বাস করো রাইসা, আমি নাফিসাকে মারিনি। রাইসা বলল, আমি জানি তুমি নাফিসাকে মারোনি, নাফিসা বেঁচে আছে। তুমি সত্যি বলছো নাফিসা বেঁচে আছে? জিন বলল, নাফিসা তো বেঁচে আছে, কিন্তু তোমরা কেউ বাঁচবে না। তোমাদের শেষ গন্তি শুরু হয়েছে, উল্টো গণনা শুরু করো। এ কথা বলে জিন রাজীবকে শূন্যে ভাসিয়ে তুলল। সবার আগে তোকে মারব রাজীব, তোর শেষ গল্প এবার আমি টানব। জিন বাতাসে ভর করে রাজীবের কাছে চলে গেল, দুই হাতে রাজীবের গলা চেপে ধরল। রাইসা বলল, ওকে ছেড়ে দাও প্লিজ, তোমার শত্রুতা তো আমার সাথে কথা বলো, ওকে ছেড়ে দাও। জিন বলল, শত্রুতা নয়, বলো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি মেরি জান। যে তোমার কাছে আসার চেষ্টা করবে আমি তাকে জানে মেরে ফেলব। আমি খুব শীঘ্রই তোমার কাছে আবার আসব, অপেক্ষা করবে। খুদা হাফেজ। কবিরাজ বলল, রাইসা, তুমি প্রস্তুত তো? হ্যাঁ হুজুর, আমি প্রস্তুত। কবিরাজ বললেন, একটা কথা মাথায় রেখো, তোমার পদে পদে বিপদ রয়েছে। তোমার একটা ভুলে তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, খুব সাবধান। আজকে অমাবস্যা রাত, শুনেছি এই রাতে প্রেতাত্মারা জেগে ওঠে, কখনো পেছন ফিরে তাকাবে না। কবিরাজ দাদু আমাকে একটা তাবিজ দিয়ে বললেন, তোমার সাথে রেখো, কাজে আসবে। এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন বিকাল 5:20 রাত প্রায় 11টার সময় তুমি এই কবরস্থানে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখতে দেখতে বিকাল গড়িয়ে রাত হয়ে গেল। রাত প্রায় 10:30, আর মাত্র 30 মিনিট সময় আছে। কবিরাজ মশাইয়ের কথা অনুযায়ী টর্চ হাতে বেরিয়ে পড়লাম। পুরো পলাশতলি শান্ত হয়ে আছে। আশেপাশ থেকে কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে। এর আগে কখনো এভাবে একা কোথাও যায়নি। ভীষণ ভয় লাগছে, কিন্তু কিছুই করার নেই, আমাকে যে পারতেই হবে, না হলে জিন কবিরাজকে মেরে ফেলবে। চলে এলাম পলাশতলির কবরস্থানের সামনে। কবরস্থানের গেটের সামনে আসতেই বুকটা ভয়ে কেঁপে উঠল। কেন জানি মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। কবরস্থানে প্রবেশ করার মতো শক্তি আমার মধ্যে নেই, বুঝতে পারছি না কি করব। হঠাৎ 4 জন লোক কবরস্থানে প্রবেশ করল। 4 জনের শরীরে কালো পাঞ্জাবি। লোকগুলোকে দেখে মনে হচ্ছে এনারা বাইরের কোনো দেশের হবে। এর আগে কখনো এদেরকে পলাশতলির মাটিতে দেখেছি বলে মনে হচ্ছে না। লোকগুলো এমনভাবে কবরস্থানে প্রবেশ করল যেন মনে হচ্ছিল ওনারা আমাকে দেখতে পাননি। সে যাই হোক, ওনাদের পেয়ে একটু সাহস হচ্ছে। ওনাদের পিছু পিছু কবরস্থানে প্রবেশ করলাম। লোকগুলো কবরস্থানের একটা কবরের পাশে দাঁড়িয়ে পড়ল। সকলে কবরের পাশে হাত তুলে জিয়ারাত করছিল। লোকগুলোকে দেখে ভীষণ অদ্ভুত লাগছে। এত রাতে এনারা কবরস্থানে কি করছে বুঝতে পারছে না। কবর জিয়ারাত করতে এত রাতে কেউ এভাবে কবরস্থানে আসবে এটা মানতে পারছি না। আমার হাতে সময় অনেক কম, আর মাত্র 20 মিনিট সময় আছে। এখানে এভাবে সময় নষ্ট করা ঠিক হবে না। এটা ভেবে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কিছু মানুষের আওয়াজ ভেসে আসছে। মনে হলো কারা যেন বলছিল, ওই বটগাছের কাছে যেও না, ওখানে গেলে কেউ বেঁচে ফিরে আসে না, ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। আওয়াজটা শুনে পেছন ফিরে তাকাতেই শরীরটা শিউরে উঠল। এসব কি হচ্ছে? ওই লোকগুলো কোথায় গেল? হঠাৎ আমার মনে পড়ল কবিরাজ মশাইয়ের কথা। উনি বলেছিলেন কবরস্থানে এমন অনেক কিছুই ঘটবে যা স্বাভাবিক মনে হলেও স্বাভাবিক নয়। তাহলে আমি যা দেখলাম, তাহলে কি সে? কবিরাজ মশাইয়ের আওয়াজ ভেসে এলো। রাইসা, তুমি কি করছো? তোমাকে বলেছিলাম না ওখানে কোনো কিছুতে বিশ্বাস করবে না? ওখানে যা দেখা যায় তা সত্য নয়। যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান ত্যাগ করো। হঠাৎ শ্মশানের মাটি কেঁপে উঠল। এতটাই ঝাঁকুনি সৃষ্টি হলো যে নিজেকে স্থির রাখতে পারছে না। হঠাৎ তার পায়ে কিছু একটা লেগে গেল।
মনে হচ্ছে তার পা ধরে কেউ টানছে। পায়ের নিচে হাত দিতেই শরীরটা শিউরে উঠল। এটা তো কোনো হাত। হাত ধরে টানতে লাগলাম। হাতটা তার পা ধরে টানছে। বুঝতে পারছে না এসব কি হচ্ছে। শ্মশানের মাটি চড় করে ফেটে উঠছে। মনে হচ্ছে শ্মশানের মাটি থেকে কোনো অশুভ আত্মা বেরিয়ে আসছে। অনেক চেষ্টা করে পা ছাড়াতে পারছে না। দেখতে দেখতে আরেকটা হাত তার পা জড়িয়ে নিল। এবার তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। এরই মধ্যে তার ছটফটানির জন্য গলা থেকে কোথায় যেন তাবিজটা পড়ে গেল। বুঝতে পারছে না কোথায় হারিয়ে গেল। বহু কষ্টে হাতগুলোর কাছ থেকে মুক্তি পেল। পাড়ে ভীষণ জ্বালা করছে। আবার কবিরাজের আওয়াজ শুনতে পেল। রাইসা, তোমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। যদি এই 5 মিনিটের মধ্যে জিন পুষ্প নিয়ে পৃথিবীতে না আসতে পারো, তাহলে চিরকালের জন্য জিন লোকে বন্দী হয়ে যাবে। হুজুরের কথা শুনে এক দৌড়ে চলে এলো বটগাছের কাছে। কিন্তু এতদূর এসেও কি সে সুরক্ষা হবে না? বটগাছের চারপাশে নদী দিয়ে ঘেরা। আল্লাহ জানে এখন এই নদীতে আবার কোনো বিপদ অপেক্ষা করছে। কবিরাজ মশায়ের আওয়াজ শুনতে পেল। রাইসা, কি ভাবছ? তাড়াতাড়ি যাও, আর মাত্র 2 মিনিট সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পুষ্প নিয়ে ফিরে এসো। গোলকের দরজা ছোট হয়ে যাচ্ছে। কোনো কিছু না ভেবে নদীতে লাফিয়ে পড়ল। তার লক্ষ্য জিন পুষ্প। নদীর পানিতে নামতেই পাখিগুলো লাল বর্ণ ধারণ করল। এসব দৃশ্য দেখে মাথাটা ঝিমঝিম করে উঠল। মনে হচ্ছে এখানেই সেন্স হারিয়ে ফেলবে। হঠাৎ তার পায়ের সাথে কিছু একটা আটকে গেল, যার কারণে সাঁতার কাটতে অসুবিধা হচ্ছে। কোনো শক্তি তার পা ধরে মাটির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রাইসা অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। এক পর্যায়ে শরীর ক্লান্ত হয়ে গেল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগল। এতদূর এসেও পারল না। চোখ দিয়ে চারপাশটা অস্পষ্ট দেখতে পাচ্ছে। মনে হচ্ছে সে পানির ভেতরে চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে হুজুরের আওয়াজ শুনতে পেল। রাইসা, আয়াতুল কুরসি পাঠ করো। এখন এই একটা শেষ পথ আছে বাঁচার জন্য। হুজুরের কথা শুনে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগল। সঙ্গে সঙ্গে তার পা দুটো হালকা হয়ে এলো। মনে হচ্ছে সে এখন মুক্ত। শরীরে সেরকম শক্তি নেই। অনেক কষ্টে বটগাছের তলায় চলে এলো। পায়ে এতটাই কষ্ট হচ্ছিল যে দাঁড়াতে পারছে না। হামাগুড়ি দিয়ে বটগাছের নিচে বসে পড়ল। কি অদ্ভুত সৌন্দর্যের অধিকারী এই বটগাছ! মনে হচ্ছে বটগাছের পাতায় লাইট জ্বালিয়ে রাখা হয়েছে। এরকম উজ্জ্বল হয়ে আছে। বটগাছ থেকে অদ্ভুতভাবে আলো ঝরছে। বটগাছের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে আকাশে চাঁদ উঠেছে এরকম লাগছে। হঠাৎ বটগাছের উপর থেকে এক ঝাঁক প্রজাপতি নেমে এলো। প্রজাপতির ঝাঁকগুলো বটগাছের নিচে নেমে এলো। প্রজাপতির আড়াল থেকে বেরিয়ে এলো এক উজ্জ্বল ছোট্ট গাছ। মনে হচ্ছে এই সেই জিন বৃক্ষ। কবিরাজ মশায়ের আওয়াজ শুনতে পেল। রাইসা, এটাই সেই জিন বৃক্ষ। ফুল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তুলে নেবে। কবিরাজ মশায়ের কথা অনুযায়ী বৃক্ষ থেকে এক ধরনের সাদা ফুল বেরিয়ে এলো। ফুলে হাত রাখতেই ফুলগুলো থেকে রক্ত বেরিয়ে এলো। এটাও কি সম্ভব? ফুল দিয়েও রক্ত ঝরছে? না, হুজুর বলেছিলেন এখানে যা দেখা যায় তা সত্য নয়। এগুলো সব তার মনের ভ্রম। এক টানে ফুলগুলো ছিঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে আকাশে একটা গোলকের সৃষ্টি হলো। গোলকের ভেতর থেকে এক ধরনের সাদা রশ্মি বেরিয়ে এলো। জানি না এরপর কি হয়েছিল। যখন চোখ মেলল তখন রাইসা কবরস্থানে ছিল। কবরস্থানে পৌঁছে যা দেখল, ভয়ে তার শরীর শিহরিত হয়ে উঠল। মাটিতে কবিরাজ মশায়ের ক্ষতবিক্ষত শরীর পড়ে আছে। হুজুর, আপনার এই অবস্থা কিভাবে হলো? কবিরাজ বলল, রাইসা, তুমি যখন ফুল ছিঁড়ছিলে ঠিক সেই মুহূর্তে জিন বোতল থেকে মুক্তি পেয়েছে। ওই জিন আমার এই দশা করেছে। এই নাও জিন অস্ত্র। এই জিন অস্ত্রের গায়ে এই ফুলের রক্ত মাখিয়ে যদি ওর ওপর আক্রমণ করো তাহলে ও... কবিরাজ পুরো কথা শেষ করতে পারলেন না। তার আগেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এবার অনেক হয়েছে নাটক। এই দিনের জন্য অনেক মানুষের জীবন নষ্ট হয়েছে। এর জন্যই আজ কবিরাজ দাদু মারা গেলেন। রাইসা যদি ওর সাথে না যায় তাহলে ও সকলের সর্বনাশ করবে। রাইসা এটা হতে দিতে পারে না। কবিরাজের লাশের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলল, জিন, তুমি কি এখানে আছো? তোমার রাইসা তোমাকে স্মরণ করছে। প্রকট হও। সঙ্গে সঙ্গে জিন চলে এলো। কি হয়েছে আমার বেগম?
হঠাৎ আমাকে স্মরণ করলে যে। ফাহিম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি যা বলবে আমি তাই করব। কথা বলতেই ফাহিম রাইসাকে জড়িয়ে ধরল। আমি এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম, আমাকে মাফ করে দিও। আমি জানি তোমার ভালোবাসা সত্যি ছিল, তুমি মন থেকে ভালোবেসেছ, কিন্তু আমি নিরুপায়। জিন আর ইনসানের ভালোবাসা কখনোই সম্ভব নয়। খোদা হাফেজ। ফাহিম বলল, তুমি আমাকে আবার ছকালে কেন? এই জিন অস্ত্র দিয়ে আমাকে আঘাত করলে? তুমি যদি একবার বলতে পৃথিবী ছেড়ে জিন লোকে চলে যাও, তাহলে চলে যেতাম। আমাকে মারার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো? যাক, যা করেছ ভালো করেছ। হয়তো আমি আর থাকব না, কিন্তু আমার আত্মা সব সময় তোমাকে রক্ষা করবে। আমি জানি আমি একজন জিন, তাই বলে কি আমার মন নেই? তুমি জানো, আমি সব সময় তোমার নিয়ে স্বপ্ন দেখতাম, সব সময় অপেক্ষা করতাম কখন তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারবো। এমনকি একজন মানুষের মেয়েকে ভালোবাসার জন্য জিন লোক থেকে বের হতে হয়েছে, জিন লোক থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। তবুও আমি খুশি ছিলাম, ভেবেছিলাম জিন লোকে নেই তো কি হয়েছে, আমি আমার মনের মানুষের চারপাশে তো থাকতে পারবো। আজ আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আমার ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। কথা বলতে না বলতেই ফাহিম বাতাসে মিলিয়ে যেতে লাগল। 5 বছর পর জিনের ধ্বংস হয়েছে। রাইসার জীবনে শুরু হলো নতুন গল্প। রাইসা আর রাজীবের বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবারের মানুষজন ওদের সম্পর্ক মেনে নিয়েছে। বিয়েতে যেন কোনো ঝামেলা না হয়, এজন্য গ্রামের বাইরে থেকে দুজন কবিরাজকে আনা হয়েছে। কবিরাজ বাড়ির চারপাশে সুরক্ষা কবচ করে দিয়েছে। রাইসা আর রাজীবকে সুরক্ষার জন্য দুটো তাবিজ দেওয়া হয়েছে। বিয়ে সম্পন্ন হয়েছে। বরপক্ষের লোকজন মেয়েকে নিয়ে রওনা দিয়েছে। রাইসা আর রাজীব এক গাড়িতে রয়েছে। রাজীবদের গাড়ি যখন পলাশতলী সীমানা পার করে ফেলেছে, ঠিক সেই আচমকা আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। আকাশ কালো মেঘের আড়ালে ছেয়ে গেল। মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমকানোর আওয়াজ ভেসে আসছে। এতটাই শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। হঠাৎ মাইক্রো থেমে গেল। ড্রাইভার বললেন, স্যার, আমার মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আপনারা বসুন, আমি দেখে আসি। ড্রাইভার বাইরে গেলেন, গাড়ির ডিকি চেক করে বললেন, রাজীব বাবা, মনে হচ্ছে গাড়ির ডিকি গরম হয়ে গেছে, এজন্য গাড়ির ইঞ্জিন কাজ করছে না। এক ট্যাঙ্কি পানি হলে ভালো হতো। ড্রাইভারের কথা শুনে রাইসা বলল, আকাশের অবস্থা ভালো না, এর মধ্যে বাকি গাড়িগুলো তো মনে হচ্ছে পলাশতলী পার করে ফেলেছে। আপনি দাঁড়ান, আমি একটু বাবাকে কল করে বলি অন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে পারে কিনা। এই ঘন জঙ্গলের রাস্তার আশেপাশে কোনো দোকানপাটও দেখতে পাচ্ছি না। এখানে এভাবে ঘোরাঘুরি করা ঠিক হবে না। এর চেয়ে ভালো দেখি আশেপাশে কোনো পুকুর আছে কিনা। তুমি গাড়িতে বসো, আমি একটু জঙ্গলের চারপাশটা দেখে আসি। ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। রাজীব যতই বলুক, তার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। বুঝতে পারছে না কি করবে। তার মন ভীষণ কুদাচ্ছে। তাদের কাছে তো অন্য কোনো উপায়ও নেই। পলাশতলীর এই জঙ্গলে যে কত হিংস্র পশু বাস করে তার তো ঠিক নেই। এখানে এভাবে বসে থাকলে জীবনের শেষ আলো আর থাকবে না। রাজীবকে অনেকবার বললাম আমিও ওর সাথে যাব, কিন্তু ও আমার কথা মানতে রাজি নয়। একা একা জঙ্গলের পানির খোঁজে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে ওর কথাই ভাবছিলাম। হঠাৎ ফাহিমের আওয়াজ শুনতে পেলাম। আমার কানের পাশে ফিসফিস করে বলছিল, রায়সা, কেমন আছো মেরি জান? কথাটা শুনে ভয়ে আমার শরীর শিহরিত হয়ে উঠল। ফাহিম, এ কি করে সম্ভব? আমি তো নিজ হাতে ওকে শেষ করেছিলাম, তাহলে এত বছর পরে আবার সেই গলার আওয়াজ কিভাবে শুনতে পাচ্ছি? হে আল্লাহ, রাজীব ঠিক আছে তো? হঠাৎ জঙ্গলের ভেতর থেকে রাজীবের চিৎকার শুনে চমকে উঠলাম। না না, এটা হতে পারে না, রাজীবের কোনো কিছু হতে পারে না। এ কথা বলে গাড়ি থেকে নেমে পড়লাম। ড্রাইভার আমাকে বারণ করল, ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? স্যার তো আপনাকে গাড়ি থেকে নামতে বারণ করেছে, এভাবে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? আপনি শুনতে পাননি? রাজীব চিৎকার করে উঠল। আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমি তো কোনো চিৎকার শুনিনি, আপনি মনে হয় ভুল শুনছেন। না না, আমি রাজীবের আওয়াজ ভালোভাবেই চিনি। আমার মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে, আমাকে যেতেই হবে। হঠাৎ রাজীবের আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে রাইসা, তুমি এতটা ঘাবড়ে গেছো কেন? আমি তোমার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, এজন্য চিন্তা হচ্ছিল। তোমার কিছু হয়নি তো? এভাবে চিৎকার করছিলে কেন? রাইসা, ফাহিম মুক্তি পেয়েছে। আমি যখন পুকুরে পানি আনতে গেলাম, ও তখন আমার উপর আক্রমণ করে বসেছে। অনেক কষ্টে বেঁচে এসেছি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পলাশতলী ছাড়তে হবে কাকা। এই নাও পানি।
রাজীব আমাকে গাড়িতে তুলে দিয়ে নিজেও উঠে পড়ল। আমার কেন জানি মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ আমার চোখ পড়ল রাজীবের গলায়। এ কি রাজীব, তোমার তাবিজটা কোথায়? রাজীব বলল, রাইসা, মনে হয় জঙ্গলে যখন ফাহিম আমার উপর আক্রমণ করেছিল তখন কোথাও পড়ে গেছে। বাদ দাও তো ওই তাবিজের কথা, ফাহিমের হাত থেকে বেঁচে গেছি এটাই বেশি। বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে, কেন এমন বিপদের আশঙ্কা হচ্ছে। ফাহিম কিভাবে চলে আসতে পারে? আমি তো নিজ হাতে ওকে শেষ করেছিলাম, কিন্তু রাজীব কেন মিথ্যা বলবে? আর আমি যে স্পষ্ট শুনলাম ফাহিম আমাকে বলছিল, কেমন আছো? এটাও কি ভ্রম, নাকি কিছু একটা গণ্ডগোল হচ্ছে? আমাকে বাবার সাথে কথা বলতে হবে এ ব্যাপারে। সেদিন রাতেও অস্বাভাবিক লাগছিল। রাজীবের সাথে থেকেও বারবার মনে হচ্ছিল আমি অন্য কারো সাথে আছি। রাতে ডাইনিং টেবিলে বসে অদ্ভুতভাবে খাবার খাচ্ছিল, মনে হচ্ছে এখানে রাজীব নয়, অন্য কেউ রয়েছে। বিয়ের পরদিন সকাল ৮:৩০ রাইসা রাজীবকে বলল, রাজীব, ছাড়ো, কি করছো? সকাল হয়ে গেছে, এখন শুয়ে থাকলে তোমার বাবা মা কী ভাববেন? রাজীব আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আরে কি করছো, ছাড়ো বলছি। ঠিক তখনই বাবার কল এলো। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বাবা বলল, মা, তোর মা ভীষণ অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে আয়। বাবার কল শুনে মন ভীষণ উতলা হয়ে উঠল। আম্মুর আবার কি হলো? রাজীব আম্মুর অসুস্থতার কথা শুনে বলল, বয়স হয়েছে তাই এরকম হতে পারে, এটাই স্বাভাবিক, তুমি শান্ত থাকো। ওর মুখে এমন কথা শুনে একটু চমকে উঠলাম। এসব কি বলছে ও? রাজীব, তোমার মাথা ঠিক আছে? আরে বাবা হ্যাঁ, না আমার মাথা ঠিক আছে, আমি এমনি বললাম। রেডি হয়ে নাও, তোমার বাড়িতে যেতে হবে না। এ কথা বলে রাজীব ওয়াশরুমে চলে গেল। একটু পর রুমে এসে বলল, তোমার হয়েছে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। চলে এলাম বাড়িতে। বুঝতে পারছি না আম্মুর কি হয়েছে। দরজার নখ দিতেই আম্মু দরজা খুললেন। মা বলল, কিরে মা, তুই ভালো আছিস? কেন জানি আম্মুকে দেখে মনে হচ্ছে উনি একদম সুস্থ। তাহলে যে আব্বু বলল উনি অসুস্থ? আম্মু বারবার রাজীবের দিকে তাকাচ্ছে। বুঝলাম না হঠাৎ আম্মুর কি হলো। আম্মু বলল, রাইসা, তোরা ভেতরে আয়, আর হ্যাঁ, একবার আমার সাথে একা দেখা করিস তো, তোর সাথে কিছু কথা আছে। এ কথা বলেই আম্মু সোজা রুমের দিকে ছুটে গেল। আম্মু হঠাৎ আমার সাথে একা কথা বলতে চাচ্ছেন কেন বুঝতে পারছি না। ঠিক তখনই আমার ছোট ভাই শিশির ছুটে এলো। আপু, আমার পছন্দের চকলেট এনেছিস? রাজীব ওর পকেট থেকে চকলেটগুলো বের করে বলল, কি, তুমি এই চকলেটের কথা বলেছ তো? এই নাও, আমি জানতাম তোমার চকলেট প্রিয়। শিশির চকলেট হাতে ওর রুমে ছুটে গেল। সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। রায়সা রান্নাঘরে রান্না করছিল। ভাবলাম সবসময় তো আম্মু আমাকে রান্না করে খাওয়ান, আজ না হয় আমি রান্না করলাম। হঠাৎ পাশের রুম থেকে শিশিরের চিৎকার ভেসে এলো। প্রথমে ওর দুষ্টুমি মনে করে ব্যাপারটা হালকাভাবে নিলাম, কিন্তু যখন কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শুনলাম তখন ভয়ে বুকটা কেঁপে উঠল। আচ্ছা, ও তো ওর দুলাভাইয়ের সাথে বসে গল্প করছিল, দেখলাম ওর হঠাৎ কি হলো। শিশিরের চিৎকার শুনে রুমের দিকে ছুটে গেলাম। ওখানে গিয়ে দেখলাম মা, শিশির আর রাজীব দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাজীব ওর রুম থেকে বেরিয়ে গেল। আম্মু আমাকে বলল, রাইসা, তোর সাথে কিছু কথা আছে। ঠিক তখনই রাজীব আমার হাত ধরে রুমে নিয়ে এলো। বলল, আমার ভীষণ মাথা ব্যথা করছে। আম্মুকে বললাম একটু পর আসছি। রাজীবকে প্রশ্ন করলাম, কি হয়েছে, শিশির এভাবে চিৎকার করছিল কেন? রাজীব বলল, আরে সেরকম কিছু না, তোমার ভাই বলছিল ও আইসক্রিম খাবে, কিন্তু মা ওকে আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে, এজন্যই চিৎকার করছিল। ছাড়ো তো এসব কথা। জানি না কখন রাজীবের মাথা টিপে দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। এত রাতে আম্মু এভাবে চিৎকার করছে কেন? ওনার কিছু হলো না তো? এক দৌড়ে ছুটে এলাম আম্মুর রুমে। সেখানে এসে যা দেখলাম, ভয়ে আমার শরীর শিহরিত হয়ে উঠল। মেঝেতে আম্মুর শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। না না, মা। আম্মুর পাশে থপ করে বসে পড়লাম। আম্মুর মাথাটা কোলে নিয়ে শুধু কান্না করছি, বুঝতে পারছি না কি করব। আম্মুর চোখ ভেজা ভেজা হয়ে যাচ্ছে। আম্মু কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দিস, তোকে বাঁচাতে পারলাম না। এরই মধ্যে সেখানে রাজীব চলে এলো। আম্মু রাজীবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আম্মু রাজীবকে ভয় পাচ্ছে। আম্মু আমার আঁচলে নামাজ ঘরের চাবি বেঁধে দিলেন। মা, ওই নামাজ ঘরের ওই... পুরো কথা শেষ না হতে আম্মুর আওয়াজ চিরকালের জন্য থেমে গেল। আম্মুকে এরকম অবস্থায় দেখব কখনো কল্পনাও করিনি। আমার শুধু সকালের সেই কথাটা মনে হচ্ছে। আম্মু বলেছিল, তোর সাথে কিছু কথা আছে। জানি না কি বলতে চেয়েছিল।
পুরো রাত আম্মুর পাশে বসে কাটিয়ে দিলাম। শিশির তো আম্মুর জন্য পাগল হয়ে যাচ্ছে। ওকে অনেকবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওকে কি বলবো? আমি নিজেও তো আম্মুর জন্য পাগল হয়ে যাচ্ছি। বারবার আম্মুর কথা মনে পড়ছে। আম্মুর সেই কথাটা এখনও কানে বাজছে, মা, তোর সাথে কিছু কথা আছে। এমন কি কথা ছিল যার জন্য আম্মু অসুস্থতার কথা বলে ডাকলেন? গ্রামবাসীরা আম্মুকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। রাইসা আম্মুর পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ চারপাশটা ঝাপসা হয়ে আসছে বলে মনে হলো। জানি না কি হয়েছিল। এরপর যা দেখলাম, আম্মু সাদা শাড়ি পরে তার রুমে চলে এলো। তার নাম ধরে ডাকতে লাগলো, মা, রাইসা, তোর সামনে অনেক বড় বিপদ রে, তুই নামাজ ঘরে। হঠাৎ কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। রাজীব, তুমি? রাজীব বলল, তুমি ঠিক আছো? এখন তোমার শরীর কেমন আছে? রাজীবের কথা শুনে একটু অবাক হলাম। আমার কি হয়েছিল রাজীব, আর আমি এখানে কেন? রাজীব বলল, গ্রামবাসীরা যখন মায়ের লাশ নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছিল, তখন তুমি সেন্স হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিলে। আমি তোমাকে রুমে শুইয়ে দেই। এখন কেমন লাগছে? দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেল। এখনও আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তার মাথার চুল ঠিক করছিল। হঠাৎ পেছন থেকে শিশির বলল, শিশির বলল, আপু, তোর আঁচলেরটা কিসের চাবি? চাবি? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আম্মু আমাকে মৃত্যুর আগে নামাজ ঘরের কথা বলেছিল। কি এমন আছে ওই নামাজ ঘরে? শিশিরকে বললাম, ভাই, তুই বাইরে থেকে ঘুরে আয়, ভালো লাগবে, যা ঘুরে আয়। শিশিরকে বাইরে পাঠিয়ে দিলাম। রাইসার কেন জানি মনে হচ্ছে ওই নামাজ ঘরে এমন কিছু তো আছেই, যার কারণে আম্মু বারবার ওই নামাজ ঘরের কথা বলছিল। আচ্ছা, আম্মুর মৃত্যুর সাথে ওই নামাজ ঘরের কোনো সম্পর্ক নেই তো? নামাজ ঘরের ভেতরে প্রবেশ করলাম। অনেক খোঁজাখুঁজির পরও কিছু পেলাম না। বুঝতে পারছে না আম্মু কিসের কথা বলছিলেন। নামাজ ঘর থেকে বের হব, ঠিক তখনই জায়নামাজের দিকে চোখ পড়ল। আচ্ছা, এই জায়নামাজের কথাই তো আম্মু বলছিল। এ কথা ভেবে জায়নামাজটা সরিয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে জায়নামাজের তলে একটা কাগজ রাখা। কাগজটা খুলতেই মাথা ঘুরে উঠল। এর মানে ফাহিম এখনও বেঁচে আছে। আমার সাথে যে আছে সে রাজীব রূপী ফাহিম। কাগজের নিচে একটা কিতাব রাখা রয়েছে। এটা আবার কিসের কিতাব? কিতাবের উপরে লেখা জিন রহস্য। নামাজ ঘরে এই কিতাব কেন? কিতাব খুলতেই চোখ পড়ল, এক পৃষ্ঠায় লেখা ছিল, জিনের ভালোবাসা মারাত্মক। কোনো জিন যদি কোনো মানুষকে ভালোবাসে, তাহলে তাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এর মানে আমার জন্যই আম্মুর মৃত্যু ঘটেছে। না জানি ও আমার জন্য আর কতজনকে শেষ করবে। যদি আমি না থাকি তাহলে ও আর কাউকে বিরক্ত করবে না। জিনের হাত থেকে সকলকে বাঁচানোর একটাই পথ, আমাকে মরতে হবে। হঠাৎ রাজীব নামাজ ঘরের সামনে চলে এলো। রাইসা, আমি জানি তুমি সবকিছু জানতে পেরেছ। তুমি নামাজ ঘর থেকে বেরিয়ে আসো, না হলে তোমার বাবাকে শেষ করে ফেলব। তুমি আর কি বা করতে পারো? তুমি আমার জন্য আমার মাকে মেরে ফেলেছ, তাই না? যদি আমি না থাকি তাহলে তুমি কাকে মারবে? এ কথা বলে আঁচলের আড়াল থেকে ছুরি বের করলাম। রাইসার হাতে ছুরি দেখে ফাহিম অস্থির হয়ে উঠল। রাইসার, ওই ছুরি ফেলে দাও বলছি। না, আমি তোমার কোনো কথা শুনব না। যদি পারো আমাকে বাঁচিয়ে দেখাও। এ কথা বলে ছুরি উঁচু করতেই ফাহিম রাইসার হাত ধরে ফেলল। সঙ্গে সঙ্গে নামাজ ঘরে আগুন ধরে গেল। কাগজে লেখা ছিল, যদি কোনো জিন এই নামাজ ঘরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। রাইসা জানত ফাহিম তার কষ্ট দেখতে পারবে না। ও তাকে বাঁচানোর জন্য অবশ্যই নামাজ ঘরে প্রবেশ করবে। তার ধারণাটাই ঠিক। ফাহিম রাইসাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে নামাজ ঘরে প্রবেশ করল। জানি নামাজ ঘরে জিন প্রবেশ করানোর অপরাধে তার মৃত্যু ঘটবে, কিন্তু রাইসা তবুও খুশি। যদি তার মৃত্যু দিয়ে সব সমস্যার সমাধান হয়, রাইসা তাতেই খুশি। আব্বু, আমাকে মাফ করে দিও। খোদা হাফেজ। নামাজ ঘরে একটা বড় বিস্ফোরণের সৃষ্টি হলো। জানি না এরপর কি হয়েছিল। যখন চোখ খুললাম, দেখলাম আকাশ থেকে দুজন পরী নেমে এলো। রাইসা, চলো, আমরা তোমাকে নিতে এসেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে খুশি শান্তিতে আছেন। আজকের এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময়, মনোযোগ আর ভালোবাসা আমার জন্য অনেক বড় পাওয়া। যদি গল্পটা আপনার মন ছুঁয়ে যায়, চোখে পানি আসে বা হৃদয়ে কোনো অনুভূতি জাগায়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে হাইপ করে দিন। আপনাদের কোনো মন্তব্য, অনুভূতি বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না।
আপনার কথাগুলো আমার জন্য অনেক মূল্যবান। আর হ্যাঁ, যদি আপনার বন্ধু-বান্ধব, ভাই-বোন, পরিবারের কেউ এই ধরনের আবেগীয়, রহস্যময়, অলৌকিক গল্প পছন্দ করে, তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। যদি আপনি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই এমএস স্টোরি বক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, খুশি রাখুন, রক্ষা করুন। পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।